ইলেকট্রিক ভেহিকল বা ইভি ভবিষ্যতে ভারতের পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের দেখতে হবে যাতে প্রতিটা টেল পাইপ জিরো এমিশন টেল পাইপ হয়ে যায়, আর সেটা শুধুমাত্র করা সম্ভব ব্যাটারি অপারেটেড ভেহিকেলের মাধ্যমে। কিন্তু ভারতে ইভির বাজার এবং পরিকাঠামো এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতে ইভি ব্যবহারের হারটা বাড়ানোর জন্য শুধুমাত্র গাড়ি ডেভেলপ করে তৈরি করলেই হবে না, এর জন্য একটা গোটা ইকোসিস্টেম তৈরি করতে হবে যা ইভি ব্যবহারের ক্ষেত্রে থাকা বাধাগুলো দূর করে দেবে। ভারতে ইভি প্রযুক্তিকে মেইন স্ট্রিমে আনতে টাটা মোটরস এগিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এর জন্য এমন এক ইভি তৈরি করার প্রয়োজন ছিল যা দাম এবং পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে। এই ব্যাপারটা নিয়ে মানুষের চোখ এখন অনেক খুলে গেছে, আর সেটা শুধুমাত্র ইভির থেকে যা যা আশা করা হয় সেই সুযোগ সুবিধা আর কম খরচার জন্যই নয়, চালিয়ে যে মজাটা আছে সেটার জন্য। আজকের এই গল্পে জানবো টাটা মোটরস কিভাবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেশি সময় লাগিয়ে ফেললে ভেহিকলটা যখন বাজারে আসবে সেটা মূল্যহীন হয়ে যাবে। উদ্ভাবনী শক্তির মাধ্যমে ভারতের জন্য একটা ইভি তৈরি করেছে। This is such a beautiful thing to be able to create electric vehicle within India. ভবিষ্যৎ কিন্তু সত্যি খুব এক্সাইটিং আর ব্রাইট। সারা বিশ্বকে চালাচ্ছে এনার্জি। আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে খেলার ধরন, বদলে দিচ্ছে পরিবহনের উপায়কে। কিন্তু জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া এনার্জি বা শক্তি বিশ্ব উষ্ণায়নের একটা কারণ, আর মানুষ এখন তার প্রভাব বুঝতে পারছে। জলবায়ু পরিবর্তন এখন এমন এক বাস্তব যে চারিদিকে সেটার প্রভাব টের পাচ্ছি, আর সব সময় তার ফলও ভোগ করতে হচ্ছে আমাদের। যেমন অসময়ে বৃষ্টি, চরম প্রাকৃতিক বিপর্যয়, এই সমস্ত কিছুই কিন্তু দিন দিন আরও বেড়ে চলেছে। আরব সাগর আর বঙ্গোপসাগরের দিকে দেখলে বুঝবেন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু এখন গ্লোবাল অ্যাভারেজের থেকে অনেক দ্রুত হারে বাড়ছে। আর যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতেই আমরা মারাত্মক ঝড়, মারাত্মক সাইক্লোন দেখতে পাব। 2016-এ ভারত প্যারিস এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এটা একটা আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে শিল্পায়নের পূর্বের সময়ের তুলনায় বিশ্ব উষ্ণায়ন প্রায় 2 ডিগ্রির অনেক নিচে রাখার চেষ্টা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের মারাত্মক সামাজিক এবং আর্থিক ক্ষতি হচ্ছে। এটা আমাদের জিডিপি কমিয়ে দিচ্ছে, তাই এই ব্যাপারটার থেকে আর মুখ ঘুরিয়ে থাকা যাবে না। 2020-তে বায়ু দূষণের কারণে শুধুমাত্র দিল্লি শহরেই উৎপাদনের ক্ষেত্রে প্রায় 50,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোয় আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। বিশ্বের সবচেয়ে দূষিত 15টা শহরের মধ্যে 13টাই ভারতে অবস্থিত। আর সেই কারণেই আমাদের দেখতে হবে যাতে প্রতিটা টেল পাইপ জিরো এমিশন টেল পাইপ হয়ে যায়, আর সেটা শুধুমাত্র করা সম্ভব ব্যাটারি অপারেটেড ভেহিকেলের মাধ্যমে। ইলেকট্রিক ভেহিকলের মৌলিক প্রযুক্তি প্রায় 100 বছর ধরে মানুষের হাতে রয়েছে, কিন্তু আগে ব্যাটারি ক্যাপাসিটির জন্য ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের তুলনায় ইলেকট্রিক ভেহিকলের রেঞ্জ অনেক সীমিত ছিল। 20 শতাব্দীর গোড়ার দিকে ফোর্ড মডেল টি এর অ্যাসেম্বলি লাইনগুলো পেট্রোল চালিত গাড়ির দাম অনেক কমিয়ে দেয়। পেট্রোল চালিত গাড়ির রিফুয়েলিংও সহজ ছিল, বিশেষত ইলেকট্রিক ভেহিকলের তুলনায়। তাই ইভি একটা গবেষণামূলক প্রোডাক্ট হিসেবেই থেকে যায়। কিন্তু গত দশক থেকে ইলেকট্রিক ভেহিকলের ঘুরে দাঁড়ানোর জন্য একটা দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ব্যাটারি অনেক শক্তিশালী হয়েছে, গাড়িগুলো আরও দ্রুত, আরও দূরে যেতে পারছে, আর এর দামও কমতে শুরু করেছে। 2010-এ গোটা পৃথিবী জুড়ে মাত্র 17,000 ইভি ছিল, কিন্তু 2019-এ সেই সংখ্যাটা প্রায় 72 লক্ষে গিয়ে ঠেকেছে। ইলেকট্রিক ভেহিকল এখন মানুষের মাঝে ছড়িয়ে পড়ার জন্য তৈরি।
প্রথম দিকে ভারত সারা বিশ্বের থেকে পিছিয়ে ছিল। ইভি নিয়ে ভারতীয় ক্রেতাদের তেমন উৎসাহ ছিল না, আর এখানে খুব কমই ইভি উৎপাদন হতো। 2015-এ ভারত সরকার এক গুরুত্বপূর্ণ পলিসির মাধ্যমে ইলেকট্রিক ভেহিকল উৎপাদন এবং কেনাবেচা অনেক সস্তা করে দেয়। এরই সঙ্গে এই পরিকল্পনায় এদেশে ইলেকট্রিক ভেহিকলের জন্য চার্জিংয়ের পরিকাঠামো গড়ে তোলার একটা রোড ম্যাপ পেশ করা হয়েছে। 2016-এ ভারত সরকার গাড়ির এমিশন নর্মস কঠোর করে। ঘোষণা করা হয় 2020-এর পর বিক্রিত সমস্ত পেট্রোল, ডিজেল আর সিএনজি ভেহিকলকে ভারত স্টেজ 6 নর্ম মানতে হবে। BS4 থেকে BS6 তে শিফট করায় একটা বড় প্রভাব পড়েছিল। এতে অটোমোবাইল প্রস্তুতকারক এবং ক্রেতাদের জন্য খরচ অনেক বেড়ে যায়। আমরা খুব ভালোভাবেই বুঝেছিলাম যে BS4 থেকে BS6-এ যাওয়ায় গাড়িগুলোর দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। এরপরই এদেশ ইলেকট্রিক ভেহিকলের জন্য তৈরি হয়ে যায়। 2017-এ ভারতের অন্যতম প্রধান অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মোটরস বাজারে এমন একটা ইলেকট্রিক ভেহিকল নিয়ে আসার সিদ্ধান্ত নেয় যা পেট্রোল ও ডিজেল গাড়ির সঙ্গে জায়গা করে নিতে পারে। পিম্পরি চিঞ্চওয়াড় পুনে থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এক শিল্পনগরী। এখানেই আছে টাটা মোটরসের মেগা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। 228 একর জায়গা জুড়ে অবস্থিত এই ফ্যাসিলিটি প্রতি বছর 2,25,000 গাড়ি ও এসইউভি তৈরি করতে পারে। কিন্তু একটা ইলেকট্রিক ভেহিকল তৈরি করা একেবারে অন্যরকম একটা কাজ। প্রথমবার আমরা একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক ভেহিকল তৈরি করছিলাম, আর তাই এটা নিয়ে আমাদের অভিজ্ঞতা ছিল না। সেই জন্যই একেবারে গোড়া থেকে একটা ইভি তৈরি না করে টাটা মোটরস তাদের তৈরি অন্যান্য গাড়ির মধ্যেই একটাকে ইভিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেটা কোন গাড়ি? এই উত্তর পাওয়ার জন্য টাটা মোটরস একটা সমীক্ষা করে যার নাম প্রজেক্ট ম্যাঙ্গো। এর ফল বিশ্লেষণ করার পর 3টে বিষয় নিয়ে প্রশ্ন ওঠে, যার উত্তর দিতে পারত একমাত্র একটাই গাড়ি, টাটার সর্বাধিক বিক্রিত গাড়ি নেক্সন। প্রথম, পারফরম্যান্স। এর আগে এদেশে ইভিগুলোকে কেউ অ্যাসপিরেশনাল ভেহিকল হিসেবে দেখত না, আর যদি এটাকে ভারতের মেন স্ট্রিম ক্রেতাদের পছন্দ করে তুলতে হয় তাহলে দেখতে হবে যাতে এর পারফরমেন্সের ব্যাপারে কোনো রকম খামতি না থাকে। এর জন্য একটা বড় শক্তিশালী ইঞ্জিন আর তা ধরে রাখতে শক্তপোক্ত একটা বডি দরকার। দ্বিতীয়, রেঞ্জ, অর্থাৎ একবার চার্জ দেওয়ার পর কোনো ইভি যত দূরত্ব অতিক্রম করতে পারে। প্রথম দিককার ইভিতে ছোট ছোট ব্যাটারি প্যাক থাকতো, তাই সেগুলো মূলত সিটি কার ছিল, খুব বেশি রেঞ্জ ছিল না সেগুলোর। কিন্তু আমার এমন একটা গাড়ি দরকার ছিল যেটা অন্তত 220 কিলোমিটার চলতে পারে। এর জন্য একটা হাই ক্যাপাসিটি ব্যাটারি তৈরি করতে হতো। এই ব্যাটারি যেহেতু গাড়ির ফ্লোরে বসানো হয়, তাই টাটা মোটরসকে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকা একটা গাড়ি বাছতে হতো। তৃতীয়, নিরাপত্তা। নেক্সনের বেস মডেলটা আগে থেকেই চূড়ান্ত নিরাপদ একটা প্রোডাক্ট হিসেবে পরিচিত ছিল। সেই সময় কিন্তু এটা একটা 5 স্টার প্রোডাক্ট ছিল। এরপর টিম একটা দৃঢ় লক্ষ্য পায়। এই টিমের কাজ ছিল যতটা সম্ভব ভালো একটা গাড়ি তৈরি করা এবং সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব বাজারে আনা। প্রতিযোগীরাও ইভির বাজারে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিল। এটা টাটা মোটরসের জন্য বলা যায় একটা বাজি ছিল, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে শেষ করে ফার্স্ট মুভার হয়ে উঠতে হতো। টাটা মোটরস যখন নেক্সন ইভি লঞ্চ করে আমার তো মনে হয় তখন সত্যি প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে যায়। কাজটা যুক্তিযুক্ত হলেও ঝুঁকিপূর্ণ ছিল। ভারতে ইভি ব্যবহারের হারটা বাড়ানোর জন্য শুধুমাত্র গাড়ি ডেভেলপ করে তৈরি করলেই হবে না, কিন্তু এর জন্য একটা গোটা ইকোসিস্টেম তৈরি করতে হবে যা ইভি ব্যবহারের ক্ষেত্রে থাকা বাধাগুলো দূর করে দেবে। টাটা মোটরস টাটা গ্রুপের বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বাধাগুলোর মুখোমুখি হওয়ার কথা ভাবে। দাম এবং পারফরমেন্সের ভারসাম্য বজায় রেখে একটা ইলেকট্রিক ভেহিকল তৈরি করা, ব্যাটারি প্রযুক্তি ডেভেলপ করা, চার্জিং পরিকাঠামো তৈরি করা থেকে ফিনান্সিয়াল সলিউশন দেওয়া পর্যন্ত। টাটা ইউনিভার্স হলো একটা কনসেপ্ট আর ইউনিক প্ল্যাটফর্ম
যার মাধ্যমে টাটা গ্রুপের মধ্যে সক্রিয়ভাবে কোলাবোরেট করা হয়, যাতে আলাদা আলাদা ক্ষেত্রের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে একটা ইভি ইকোসিস্টেম তৈরি করে আরও দ্রুত হারে বৈদ্যুতিকরণ করা যায়। কিন্তু এই কৌশলটা নির্ভর করছিল টাটা মোটরসের তরফ থেকে বাজারে আনা প্রথম হাই ভোল্টেজ ইভির ওপরে। নেক্সন ইভি ডেভেলপ করার দায়িত্বে থাকা টিমটাকে এই গাড়িটা বাজারে আনার জন্য মাত্র 12 থেকে 16 মাস সময় দেওয়া হয়েছিল। ইলেকট্রিক ভেহিকলের মতো দ্রুত বদলাতে থাকা প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত ডেভেলপমেন্ট প্রয়োজন। বেশি সময় নেওয়া হলে গাড়িটা বাজারে আনতে আনতেই সেটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, আর সেই জন্যই আমাদেরকে এটার ডেভেলপমেন্টটা অত্যন্ত দ্রুত করতে হয়েছিল, যাতে আজকের দ্রুত বদলাতে থাকা প্রযুক্তির দুনিয়ায় আমাদের সেই প্রোডাক্ট সবসময় প্রাসঙ্গিক থাকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা ছিল, টাটা মোটরসের টিম এত কম সময়ের মধ্যে ইভিটা ডেলিভার করতে পারবে কিনা, কাজটা কিভাবে সম্ভব হবে। ইভি ভারতের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যৎ গড়ে তুলতে টাটা মোটরস 2018-এ নেক্সনকে ইভিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। টিমটার হাতে গাড়িটা ডেলিভার করার জন্য মাত্র 12 থেকে 16 মাস সময় ছিল। 12 মাস অসম্ভব ব্যাপার, প্রথমে এটাই ভেবেছিলাম। একটা গাড়ি ডেভেলপ করা জটিল এক প্রক্রিয়া, যার জন্য অটোমোটিভ কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট ও ভারতীয় এবং বিদেশি কম্পোনেন্ট সাপ্লায়ারদের মধ্যে দারুণ সমন্বয়ের প্রয়োজন হয়। এরকম একটা কনভার্সন প্রজেক্টের জন্য প্রায় 30 মাস সময় লাগে। কিন্তু টাটা মোটরসের টিমের হাতে সময় ছিল এর অর্ধে। যেসব সাপ্লায়ারদের সঙ্গে কথা বলেছিলাম তারা সবাই বলেছিলেন, আপনি কতদিন সময় বললেন, মানে সময়টা সত্যি অনেক কম লাগছে আমাদের। আমরা কেউই জানতাম না যে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু একটাই ভালো ব্যাপার ছিল যে এটা একটা কমন প্ল্যাটফর্মে তৈরি হচ্ছিল। নেক্সন ইভির নির্মাণের প্রক্রিয়াটা শুরু হয় পুনের কাছে পিম্পরি চিঞ্চওয়াড়ে অবস্থিত টাটা মোটরসের বিরাট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে। স্টিলের শীট ছাঁচে ফেলে এই ভেহিকলের বিল্ডিং ব্লকগুলো তৈরি হয়, যেমন এর ছাদ, মেঝে, কাঠামো আর দরজা। এগুলো তৈরি হওয়ার পর সোজা ওয়েল্ড শপে চলে যায়, যেখানে কিছু অটোমেটেড রোবট লেজারের মাধ্যমে নিখুঁতভাবে ওয়েল্ডিং এর কাজ করে। ফ্রেমিং আর মেটাল ফিনিশিং লাইনসে এই সমস্ত অংশগুলো এক জায়গায় আসে। এই মেটালিক শেলগুলোকে বলে বডি ইন হোয়াইট বা BIW। এরপর BIW গুলো প্রায় 60 কিলোমিটার দূরে রঞ্জনগাঁওয়ে অবস্থিত পেইন্ট অ্যান্ড ট্রিম শপে চলে যায়। টাটা মোটরস ডিজাইন ল্যাব ইভি লাইনের জন্য একটা অনন্য রং তৈরি করে। টিল রংটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং ছিল। আসলে আমরা একঘেয়ে কিছু চাইনি, সবুজ রংটাও চাইনি, কারণ এটা খুবই কমন একটা রং। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু এটা খুব ইউনিক একটা রং, যেটা আমাদের সব ইভির ব্র্যান্ড কালার হয়ে উঠেছে। সদ্য রং করা কাঠামোগুলোকে বাফ করে ফিনিশটাকে মসৃণ করার পর সেগুলোকে ট্রিম লাইনে পাঠানো হয়। এখানেই লাগানো হয় গাড়িগুলোর লাইট, উইন্ডশিল্ড, বাম্পার আর অ্যাকসেন্টগুলো।
ডিজাইন ল্যাব অ্যাকসেন্টগুলোর জন্য ইভি ব্লু নামের একটা সিগনেচার রং তৈরি করে। ইভি ব্লু রং রয়েছে এই গাড়ির ভিতরে ড্যাশবোর্ডে, মাল্টি ইনফরমেশন ডিসপ্লেতে, সেন্টার কনসোল প্যানেলে আর সিট কভারের সেলাইতেও। ফার্স্ট জেনারেশন নেক্সনটা একটা ফ্রেন্ডলি গাড়ি ছিল, চালানো সহজ, দেখতে সুন্দর, সব মিলিয়ে বেশ নজর কাড়া। এরপর দুটো গুরুত্বপূর্ণ পাওয়ার এলিমেন্ট লাগানো হয় এই গাড়িতে, এর অনবোর্ড চার্জার আর হাই ভোল্টেজ কেবল, যা ব্যাটারি থেকে মোটর এবং কুলিং সিস্টেম পর্যন্ত ইলেকট্রিক্যাল এনার্জি পৌঁছে দেয়। এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো পুনের কাছে অবস্থিত অ্যাপটিভের কারখানা থেকে রঞ্জনগাঁও ফ্যাসিলিটিতে আসে। 2018-এ টাটা মোটরস ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট সাপ্লাইয়ের জন্য যোগাযোগ করার আগে ভারতে অ্যাপটিভের কোনো ম্যানুফ্যাকচারিং লাইন ছিল না। সেই সময় এদেশে নেক্সনের ইভির মতো কোনো প্রোডাক্টও ছিল না। যে কোনো প্রযুক্তি ছড়িয়ে দিতে হলে সেটা গতানুগতিক ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন হোক বা ইলেকট্রিক্যাল ভেহিকল, তার স্কেল বা ভলিউমটা অবশ্যই দরকার। টাটা মোটরস বিশেষ কিছু যন্ত্রাংশ ভারতে তৈরি করতে চেয়েছিল খরচ কমানোর জন্য, আর নেক্সন ইভিকে ভারত সরকারের এফএএমই যোজনার অন্তর্গত ইনসেন্টিভগুলো পাওয়ার যোগ্য করে তুলতে। সেই সময় মানে 2018-এ কেউ জানতো না যে ক্রেতারা ইলেকট্রিক ভেহিকেলগুলোকে মেনে নেবেন কিনা। তার ওপর সাপ্লায়ারদের সবকিছু সাপ্লাই করার সাথে সব লোকালাইজ করে ভারতে বিনিয়োগ করতে বলাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। নতুন ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করা খরচ সাপেক্ষ। ভারতীয়রা ইলেকট্রিক ভেহিকল কিনবেন কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন ছিল। সাপ্লায়াররা প্রোডাকশন লোকালাইজ করার আগে ভারতে ইলেকট্রিক ভেহিকলের সম্ভাব্য বাজার কত বড় হতে পারে টাটা মোটরসের কাছ থেকে তা জেনে নিতে চেয়েছিল। আমাদের কাছে আমরা কেনাকাটার দিকে মানে সাপ্লাই বেসগুলো ম্যানেজ করার দিকে নজর দিই, কিন্তু এক্ষেত্রে মানুষকে গাড়িটার গুণাগুণগুলো বোঝানোর চেষ্টা করতে হয়েছিল। আসলে বাজারে প্রথম কেউ আসলে এটা করতেই হয়। এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশে নতুন প্রযুক্তি নিয়ে আসতে সাহায্য করে, আর এর ফলে আমরা দামটাও অনেক কম রাখতে পারি। আমরা আমাদের গ্লোবাল এক্সপার্টদের নিয়ে, মানে আমাদের জার্মানির অফিসের লোকজনদের, চায়নার অফিসের লোকজনদের এখানে নিয়ে আসি আর তাদের সাহায্যে ম্যানুফ্যাকচারিং লাইনটা ডিজাইন করে তৈরি করি। অ্যাপটিভের এই ম্যানুফ্যাকচারিং লাইনগুলো হাই ভোল্টেজ ওয়্যারিং আর চার্জিং কম্পোনেন্ট তৈরি এবং পরীক্ষা করে। নিরাপত্তা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই আমরা 3000 ভোল্ট এগুলো পরীক্ষা করি। কোয়ালিটি চেকে পাস করার পর এই কম্পোনেন্টগুলোকে নেক্সন ইভিতে লাগানোর জন্য রঞ্জনগাঁওতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ইভিগুলোতে সাসপেনশন আর টায়ারগুলোকে লাগানো হয়। এই পর্যায়ে এই ভেহিকলগুলোকে গ্লাইডার বলা হয়, যেগুলো ব্যাটারি আর পাওয়ার ট্রেন বসানোর জন্য তৈরি। এই গ্লাইডারগুলো চলে যায় পুনেতে টাটা মোটরসের মেইন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির কে ব্লকে। ব্যাটারি আর পাওয়ার ট্রেন ইভিগুলোকে ফিউল বেসড ভেহিকলের থেকে আলাদা করে দেয়। কোনো ইভিতে মেকানিক্যাল ইঞ্জিনের বদলে গাড়িটাকে চালনা করে একটা ইলেকট্রিক মোটর। জ্বালানি পোড়ানোর বদলে এনার্জি আসে ব্যাটারির মাধ্যমে। পাওয়ার ট্রেন অ্যাসেম্বলি শুরু হয় ইভিতে মোটর লাগানোর মধ্যে দিয়ে। এর পারফরমেন্স ক্রেতাদের জন্য আরেকটা চিন্তার কারণ ছিল। তাদের একটা ধারণা ছিল যে ইলেকট্রিক ভেহিকল স্লো হয়, মানে আমাদের আইসি ইঞ্জিন ভেহিকলের তুলনায়, তাই আমাদের একটা কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু আমরা এর উল্টোটা করছিলাম। আমরা বলেছিলাম যে এই ইভিগুলোর পারফরমেন্স আমাদের জিপট্রন প্রযুক্তির জন্য আইসি ইঞ্জিন ভেহিকলের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি শক্তিশালী আর অনেক মজাদার হবে। এই নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। 95 কিলোওয়াটের যে মোটরটা ব্যবহার করি সেটা একবারে রেডিমেড অফ দ্য শেলফ মোটর, আর আমরা নিশ্চিত করেছি যাতে এটা গাড়িটার সঙ্গে ভালোভাবে ইন্টিগ্রেটেড হয়। অ্যাসেম্বলি লাইনে প্রতিটা মোটরে একটা ক্রেডল লাগানো হয়।
অনবোর্ড চার্জার, ডিসি টু ডিসি কনভার্টার আর পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট এতেই লাগানো হয়। পুরো গাড়িটায় বিদ্যুৎ সরবরাহ করতে ব্যারিং হার্নেস ফিট করা হয়। মোটর আর ক্রেডল ইউনিটটাকে গ্লাইডারে ফিট করা হয়। চালু করার পর মোটরটা ইনস্ট্যান্ট টর্ক দেয়, যার ফলে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছতে এই গাড়িটার 10 সেকেন্ডেরও কম সময় লাগে। কিন্তু এটা করার জন্য এর দরকার একটা শক্তিশালী ব্যাটারি, যা নেক্সন ইভির পারফরমেন্সের জন্য গুরুত্বপূর্ণ। টিম কিভাবে ব্যাটারি ডিজাইন করেছিল, অত কম সময়ের মধ্যে সেটা কি করা সম্ভব ছিল? নেক্সন ইভি তৈরি করার কাজটা কিন্তু সুপরিকল্পিত ধাপে করতে হয়। মোল্ডিং এর পর বেল্ডিং, পেইন্টিং আর ফিটমেন্টের পর ইভিতে বসানো হবে এর মূল অংশ, মানে এর ব্যাটারি। ব্যাটারি হলো কোনো ইলেকট্রিক ভেহিকেলের প্রাণ। আমরা চেয়েছিলাম যাতে এক্ষেত্রে সর্বোচ্চ রেঞ্জটা দেওয়া সম্ভব হয়। রেঞ্জ ক্রেতাদের জন্য একটা বড় চিন্তার কারণ ছিল, আর আমরা ক্রেতাদের নিয়ে একটা সমীক্ষা করে দেখি যে তাদের মতে সঠিক রেঞ্জ কত হবে। আর আমরা জানতে পারি যে ক্রেতারা ন্যূনতম 200 কিলোমিটার রেঞ্জ চাইছিলেন। তাই জিপট্রনের মাধ্যমে আমরা ন্যূনতম 250 কিলোমিটার সার্টিফাইড রেঞ্জ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। সব হিসেব নিকেশ করে আমরা দেখি যে এর জন্য গাড়িটার তলায় প্রায় 30 কিলোওয়াটের ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারিটা গাড়ির মধ্যে অনেকটা জায়গা নেয়, ওজন বাড়ায়, আর ক্রেতাদের দুটো মূল প্রশ্নের উত্তর দেয়। সেটা হলো ইভির রেঞ্জ আর দাম। এটা ডেভেলপ করতে সময়ের প্রয়োজন ছিল, কিন্তু টিমের হাতে সেটা একেবারেই ছিল না। আমরা আসলে হোলিস্টিক টাইম প্ল্যানটা দেখে ভাবছিলাম কম সময়ের মধ্যে কাজটা করতে হলে সবকিছু প্যারালালি করতে হবে। নেক্সন ইভি টিমটাকে ছোট রাখা হয়। টিমের সমস্ত সদস্যকে পুনেতে নিয়ে আসা হয়, আর কোর টিমটা প্রতিদিন একটা জায়গায় স্ট্যান্ড ইন মিটিং এর জন্য জড়ো হতো। আমাদের ডেইলি ওয়ার্ক ম্যানেজমেন্ট মিটিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা এই প্রোগ্রামের বিভিন্ন দিকগুলো দেখাশোনা করছেন সেই সব মানুষরা এক জায়গায় আসতে পারেন, আর তারা সমস্যা সমাধানের সময় দেখে নিতে পারেন যে সেই বিশেষ সমস্যাটা অন্য কোনো ওয়ার্ক স্ট্রিম বা অন্য কোনো ফাংশনের ওপর কিরকম প্রভাব ফেলছে। কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড প্ল্যাটফর্মের মাধ্যমে এর বিভিন্ন ডিজাইন করা হয়। এই টিমটা সিমুলেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করে যে ব্যাটারিটা কত বড় হবে আর সেটা গাড়ির নিচে কিভাবে লাগবে, বা ব্যাটারির ডিজাইন বদলে দিলে সেটা গাড়িটার ড্রাইভিং ডায়নামিক্সের উপরে কেমন প্রভাব ফেলবে। এর ফলে ডেভেলপমেন্টের কাজটা দ্রুত এগোতে থাকে। আর আমাদের প্রথম প্রোটোটাইপ তৈরি হতে হতেই আমরা জেনে গিয়েছিলাম যে গাড়িটা থেকে কি আশা করা যেতে পারে। ম্যানুফ্যাকচারিং লাইনের ইঞ্জিনিয়াররা জানতে চেয়েছিলেন যে আসল গাড়িটার তলায় ব্যাটারিটা ঠিক কিভাবে লাগবে, কিন্তু ব্যাটারিটা তখনও তৈরি হয়নি। CEBA ব্লকস কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত এই জিনিস দিয়েই ডিজিটাল ডিজাইন অনুযায়ী ব্যাটারির একটা মডেল তৈরি করা হয়েছিল। প্রথম ব্যাটারিটা হাতে পাওয়ার আগে থেকেই আমরা প্রোডাকশন লাইনে কিছু বদল আনার চেষ্টা করেছিলাম। আসলে আমরা দেখতে চাইছিলাম যে ব্যাটারিটা কিভাবে ফিট করা হবে আর তার ফলে কি কি সমস্যা হতে পারে। নেক্সন ইভির ব্যাটারিটা এই গাড়ির তলায় একেবারে নিখুঁতভাবে বসে যায়। এর জন্য গাড়ির ফ্রেমে যে প্রায় 230 কেজি ওজন বাড়ে, তা সামনে আর পিছনে সমানভাবে ভাগ হয়ে যায়, যার ফলে এই গাড়ির ট্র্যাকশন আর হ্যান্ডলিং আরও ভালো হয়। ব্যাটারির প্রোটোটাইপ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে
এগুলো ব্যাপক সংখ্যায় তৈরি করার দায়িত্ব পড়ে টাটা অটো কম্পোনেন্টস বা ট্যাকোর উপর। তারাই সমস্ত প্রয়োজনীয় পারফরম্যান্স, ডিউরেবিলিটি আর নিরাপত্তার পরীক্ষা করেন। প্রতিটা ব্যাটারি প্যাকে লিথিয়াম আয়ন সেল থাকে। এগুলোকে কিছু মডিউলে প্যাক করা হয়। প্রতিটা মডিউলে আবার কুলিং পাইপ লাগানো হয়। ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে ব্যাটারির মধ্যে লিকুইড কুলিং এর ব্যবস্থা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চরম বেশি বা কম তাপমাত্রায় ব্যাটারির কার্যকারিতা কমে যায়। রাজস্থানের মতো রাজ্যে গ্রীষ্মকালীন তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যেতে পারে। চার্জিং আর ডিসচার্জিং এর সময়ও ব্যাটারিগুলো তাপ উৎপাদন করে। তাই এগুলোকে এমন তাপমাত্রায় রাখতে হয় যাতে এগুলো পুরো কার্যকারিতার সঙ্গে কাজ করে। আর যদি এরকম পরিস্থিতিতেও গাড়ির পারফরমেন্সটা ঠিক রাখতে হয়, তাহলে লিকুইড কুলিং এর মাধ্যমে আমরা পারফরমেন্স আর ডিউরেবিলিটির লক্ষ্যগুলোকে পূরণ করতে পারি। প্রজেক্ট ম্যাঙ্গোর মাধ্যমে জানা গেছিল যে ক্রেতারা বর্ষাকালে ভারতের জলে ভেজা রাস্তায় ইলেকট্রিক ভেহিকল চালানো নিয়ে বেশ সন্দিহান। গাড়িতে যে ইলেকট্রিক সিস্টেমটা আছে সেটা জলের মধ্যে পড়লে বা তাতে কোনোভাবে জল লাগলেও যে কোনো সমস্যা হবে না সেটা মানুষকে বোঝাতে হতো। আসলে মানুষের একটা ভয় ছিল যে এর থেকে কোনোভাবে ইলেকট্রিক কারেন্ট পাস করে তাদের ক্ষতি হতে পারে। এর সমাধান ছিল ব্যাটারিটাকে সিল করে জল, আর্দ্রতা আর ধুলো রোধী করে তোলা, আর এর জন্য IP67 রেটিং পাওয়া। এই রেটিংয়ের মাধ্যমে সার্টিফাই করা হয় যে ব্যাটারিটাকে আধ ঘন্টা ধরে 1 মিটার পর্যন্ত গভীর জলে চুবিয়ে রাখলেও এতে জল ঢুকবে না। এই ব্যাটারি নিয়ে টাটা মোটরস এতটাই আত্মবিশ্বাসী যে এর উপর 8 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। জল আর তাপমাত্রাই ব্যাটারির একমাত্র শত্রু নয়। ডিজাইনের পর্যায়ে ব্যাটারির প্রোটোটাইপের উপর অনেক রকম পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা দেখে নিতে পারি যে ব্যাটারি প্যাকটা ভারতীয় রাস্তাঘাটের ওপরে, মানে কঠিন পরিস্থিতিতে, খানাখন্দ বা উঁচু নিচু জায়গায় বা অফ রোডিং এর ক্ষেত্রে ঠিকঠাক পারফর্ম করবে কিনা। নিক্সন ইভিতে বসানোর আগে সব মিলিয়ে ব্যাটারিগুলোর উপর প্রায় 45টা পরীক্ষা করা হয়। একটা লিফট ব্যাটারিটাকে গাড়িটার ফ্লোর পর্যন্ত তোলে। ব্যাটারিটা লাগানোর পর কর্মচারীরা লো ভোল্টেজ, হাই ভোল্টেজ আর আর্থিং ওয়্যারিংগুলোকে ব্যাটারির সঙ্গে লাগায়। তারপর কুলেন্ট কানেকশনগুলো করা হয়। সবশেষে ব্যাটারি প্যাকের সঙ্গে একটা ফিউজ লাগানো হয়। এরপর ব্যাটারিকে চালু করে দেখা হয় গাড়িটা রাস্তায় চালানোর যোগ্য কিনা। মসৃণ রাইডের জন্য হুইল অ্যালাইনমেন্ট টেস্ট করা হয়। আর ব্রেকের পারফরম্যান্স দেখতে রোল অ্যান্ড ব্রেক। এরপর 1.8 বার্স অফ প্রেসারে প্রায় 9 মিনিট ধরে জল স্প্রে করে ইভিটার সার টেস্ট করা হয়। এর মাধ্যমে দেখা হয় ক্যাবিনের মধ্যে কোথাও জল লিক করছে কিনা। সবশেষে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম দেখে গাড়িটার প্রতিটি অংশের মান ঠিক আছে কিনা। ফ্যাক্টরি থেকে যে কটা নেক্সন ইভি বেরোয় সেগুলোর উপরে 12টা পরীক্ষা করা হয়। এখন 70টা নিক্সন ইভি একেবারে ঘড়ির কাঁটা ধরে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। এই ফ্যাসিলিটিটার প্রতি বছরে প্রায় 10,000 ইভি তৈরি করার ক্ষমতা আছে।
এই টিম কম সময়ের মধ্যে নেক্সন ইভি তৈরি করার জন্য বুদ্ধিদীপ্ত ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার করেছে। কিন্তু আরও এগোনোর আগে প্রোটোটাইপগুলোর ওপরেও কয়েকটা পরীক্ষা করে এর পারফরম্যান্স আর নিরাপত্তা দেখে নেওয়া হয়। প্রথমেই হয় ক্র্যাশ টেস্ট। আমি লঞ্চের জন্য রেডি আছি, প্লিজ ক্লিয়ারেন্স দিন। ওকে ওকে, লঞ্চ। নেক্সন ইভিতে থাকা প্রায় 30 কিলোওয়াটের ব্যাটারিটা প্রায় 200 কেজিরও বেশি ওজন এবং ইলেকট্রিক চার্জ যোগ করেছে। এর জন্য ভয়ঙ্কর সমস্যা হতে পারে। শর্ট সার্কিট হয়ে কোনো সমস্যা হবে কিনা দেখতে ক্র্যাশ টেস্ট করার আগেই আমরা প্রায় কয়েকশো সিমুলেশন করে দেখে নিই আমাদের কম্পিউটারে। সিমুলেশনগুলো এই টিমটাকে ফিজিক্যাল টেস্টের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে। এই গাড়ির সেফটি ফিচারগুলো মডিফাই আর রিইনফোর্স করে যাতে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। এরপর গাড়িটাকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়। হট চেম্বারের মধ্যে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, আর এরই মধ্যে ইভি পারফরম্যান্স পরীক্ষা করে নেওয়া হয়। এরপর কোল্ড চেম্বারে হিমাঙ্কের নিচের তাপমাত্রায় ব্যাটারি চার্জিং আর সমস্ত ইলেকট্রিক কম্পোনেন্টের পারফরম্যান্স পরীক্ষা করা হয়। ওয়াটার ওয়েডিং টেস্টে গাড়িটাকে জলের মধ্যে চালিয়ে এর ব্যাটারির IP67 রেটিংটা পরীক্ষা করা হয়। এই গাড়িটা প্রকৃতির পরীক্ষায় পাস করেছে। কিন্তু এটা কি ভারতের রাস্তায় কঠিন পরিস্থিতির চাপ নিতে পারবে? ফোর পোস্টার টেস্টে কঠিন রাস্তার পরিস্থিতি সিমুলেট করা হয়, যা এর সাসপেনশনগুলোকে সহ্য করতে হবে। ইভিটাকে একটা রুটিন ট্র্যাকেও ড্রাইভ করা হয় যাতে এর সাসপেনশন আর রাইড কমফর্টটা ফাইন টিউন করা যায়। এরপর একটা র্যাম্পে চালিয়ে দেখা হয় যে এটা খাড়াই জায়গায় উঠতে পারে কিনা। এটাকে পরীক্ষা করা হয় অ্যানিকোয়েক চেম্বারে, যে রুমে কোনো বাইরের শব্দ ঢুকতে পারে না, আর একেবারে নিস্তব্ধতার মধ্যে সামান্য শব্দগুলো জোরে শোনা যায়। ইঞ্জিনিয়াররা এই শব্দগুলোকে স্টাডি করে এর জন্য দায়ী পার্টসগুলোকে ঠিক করে নেন। সমস্ত পরীক্ষা নিরীক্ষার শেষে বেশ কিছু বদলের পর গাড়িটা ভারতের বাজারের জন্য তৈরি হয়ে যায়। এবং এটার পারফরমেন্সও অসাধারণ, আর সেটাই মানুষের চোখ এখন অনেক খুলে দিয়েছে। আর সেটা শুধুমাত্র ইভির থেকে যা যা আশা করা হয় সেই সুযোগ সুবিধা আর কম খরচার জন্যই নয়, এটা চালিয়েও ভীষণ মজা। কিন্তু নেক্সন ইভি টাটা মোটরসের পরিকল্পনার একটা অংশ মাত্র। টাটা মোটরস চেয়েছিল যাতে এই নিয়ে ক্রেতারা নির্ঝঞ্ঝাট থাকেন, আর এর জন্য মানুষের বাড়িতে এবং বাইরে চার্জিং সলিউশনস তৈরি করতে হতো।
টাটা মোটরস ভারতের পরিবহন ব্যবস্থায় বিদ্যুতের ছোঁয়া আনতে চাইছে। ভারতের বাজারে নেক্সন ইভির হাত ধরেই বহু ক্রেতা এই প্রথমবার ইলেকট্রিক ভেহিকেলের কনসেপ্ট জানতে পারবেন। আর সেই জন্যই দেখতে হতো যাতে গাড়ি চার্জ করা নিয়ে ক্রেতাদের কোনো সমস্যা না থাকে। আর এই ক্ষেত্রেই টাটা ইউনিভার্সের এক অবিচ্ছেদ্য অংশ টাটা পাওয়ার সাহায্য করে। টাটা পাওয়ার আর টাটা মোটরস দুটো চার্জিং সলিউশন তৈরি করে। ফাস্ট চার্জারগুলো গাড়ির ব্যাটারি মাত্র 1 ঘন্টায় 0 থেকে 80% চার্জ করতে পারে। এগুলোকে বিভিন্ন পাবলিক প্লেস এবং হাইওয়েতে লাগানো হয়েছে। সমস্ত নিক্সন ইভির সঙ্গে একটা হোম চার্জিং সলিউশন দেওয়া হয়, যেটাকে ক্রেতার বাড়ি বা অফিসে লাগানো হয়। বাড়িতে রেখে এই গাড়িটাকে 8 থেকে 10 ঘন্টার মধ্যে পুরো চার্জ করা যায়, মানে সারা রাত চার্জে বসিয়ে রাখলেই কাজটা হয়ে যায় আর কি। আর জি কানেক্ট অ্যাপের মাধ্যমে কতটা চার্জ হয়েছে তাও দেখা যায়। জি কানেক্ট অ্যাপটা ক্রেতাদেরকে বিভিন্ন পাবলিক প্লেস আর হাইওয়েতে চার্জিং স্টেশন খুঁজে পেতে এবং পেমেন্ট করতেও সাহায্য করে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে 2026 সালের মধ্যে ভারতের রাস্তায় 20 লক্ষ ইভি চলবে। এই ইভির জন্য 4 লক্ষ পাবলিক চার্জার লাগবে। এই মুহূর্তে সেই সংখ্যাটা 2000-এরও কম। এর মানে মাত্র 5 বছরের মধ্যে চার্জিংয়ের পরিকাঠামোকে প্রায় 200 গুণ বাড়িয়ে ফেলতে হবে। টাটা মোটরস আর টাটা পাওয়ার একসঙ্গে কাজ করে বিভিন্ন পাবলিক প্লেস আর হাইওয়েতে চার্জার ইনস্টল করেছে। আমরা টাটা মোটরসের সাথে কোলাবোরেট করে কাজ করছি। প্রথমে আমরা সম্ভাব্য জায়গাগুলো চিনে নেওয়ার চেষ্টা করি, যেমন বিভিন্ন হাউজিং কমপ্লেক্স আর এমন সব পাবলিক লোকেশন যে জায়গাগুলোয় আমরা চার্জারগুলো লাগাতে পারি। আর আমরা দেখছি যাতে ডিলাররা এই গাড়ি বিক্রি করা শুরু করার সময় আমরা মানুষের চাহিদাগুলো পূরণ করার সমস্ত রকম ব্যবস্থা করে ফেলতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন শহরের মাঝে থাকা দোকান, ধাবা, ফুড কোর্ট ইত্যাদি চিনে নিয়ে তাদের সাথে টাই আপ করেছি, যাতে মানুষ এসব জায়গায় গিয়ে খানিকক্ষণ বসে খাওয়া দাওয়া করতে করতেই নিজেদের গাড়িটাকে চার্জ করে নিতে পারেন। তাহলে সময় নষ্ট হয় না। আসলে আমার কাজটা বিভিন্ন ফ্যাক্টরিতে থাকে, যেমন জালন্ধর, নারওয়ানা আর দিল্লির এনসিআর এরিয়ার কয়েকটা শহরে। তাই প্রতিদিন আমাকে তাও ধরুন প্রায় 180 থেকে 200 কিলোমিটার মতো ড্রাইভ করতে হয়। টাটার একটা চার্জার চণ্ডীগড়ে আছে, একটা কার্নালে আছে, আর আমার বাড়ি থেকে জালন্ধর পর্যন্ত জিটি রোডে যে কটা টাটা শোরুম আছে সব কটাতেই চার্জার আছে। তাই আধ ঘন্টা দাঁড়িয়ে এই গাড়িটাকে চার্জ করে নিতে আমার বেশ সুবিধাই হয়। এমনিতে জিটি রোডে 80 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে গাড়িটা 200 থেকে 210 কিলোমিটার মতো মাইলেজ দেয়। তাই এইসব জায়গায় আমি 10-15 মিনিট চা খাওয়ার জন্য দাঁড়াই, গাড়িটাও চার্জ হয়ে যায় আর নিরাপদে বাড়িও পৌঁছে যায়। এতদিনে আমরা 600-রও বেশি চার্জার বসিয়েছি, আর এই বছরটা শেষ হওয়ার আগেই সংখ্যাটা 3000-এ পৌঁছে যাবে। একটা বিশ্বাসযোগ্য আর সব জায়গায় উপস্থিত চার্জিং নেটওয়ার্কের মাধ্যমে ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেলকে মেন স্ট্রিমে আনার বাধাগুলো দূর হয়ে যাবে। কিন্তু পরের দশকে ভারতে ইভির ভাগ্যটা ঠিক কেমন হতে চলেছে? টাটা মোটরস ভারতে ইলেকট্রিক ভেহিকেলের প্রযুক্তিকে মেন স্ট্রিমে আনার শপথ নিয়েছে, যাতে এদেশের পরিবহন ব্যবস্থায় বিদ্যুতের ছোঁয়া আসে। আর এটা ইভি অ্যাডপশন নিয়ে ভারতের 2030 সালের লক্ষ্যকে আরো কাছে নিয়ে আসবে। এই লক্ষ্য অনুযায়ী 2030-এ সমস্ত বিক্রিত প্রাইভেট 4 হুইলারের মধ্যে প্রায় 30% ইলেকট্রিক হবে। এই মুহূর্তে কিন্তু সব মিলিয়ে আমাদের এই দেশে 1 লক্ষেরও কম ইলেকট্রিক ভেহিকেল আছে। তাই এই সংখ্যাটাকে 1 লক্ষ থেকে বাড়িয়ে 2030-এ টোটাল সেলসের 30% করতে হলে এখন থেকে প্রতি বছর সেলস লেভেল নতুন সেলসের প্রায় 45% থাকতে হবে। আর এটা কিন্তু বিশেষজ্ঞদের মত। কিভাবে ভারত পরের দশকে এই লক্ষ্যে পৌঁছবে? এক্ষেত্রে কোন কোন কারণগুলো বাধার সৃষ্টি করতে পারে? প্রথমত, ক্রেতাদের বিকল্প দরকার। আরেকটা বড় ব্যাপার হলো গতানুগতিক ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন ভেহিকেলের তুলনায় ইভির দাম আর তা চালানোর খরচ। সরকারের ইনসেন্টিভগুলো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা মানতেই হবে যে
এই পলিসিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর সেটা ইকোসিস্টেম প্লেয়ারদের মধ্যে উৎসাহ বাড়ানোর ক্ষেত্রে। তাছাড়াও ক্রেতাদের মধ্যে উৎসাহ বাড়ানোর ক্ষেত্রেও, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ইভির দামের প্রায় 30%ই ব্যাটারির জন্য হয়, তাই ব্যাটারির দাম কমানোটা অত্যন্ত দরকারি, যেটা খুব তাড়াতাড়ি হতে দেখা যাচ্ছে। ব্যাটারির দাম 2010 সালে প্রতি কিলোওয়াট আওয়ারে প্রায় 81,000 টাকা ছিল। 2020-তে সেই দামটা মাত্র 10,000 টাকায় এসে ঠেকেছে, মানে দাম কমেছে প্রায় 89%। প্রযুক্তির দাম কমতে থাকায় এবং সেই সঙ্গে সরকারের ইনসেন্টিভের জন্য ইতিমধ্যেই আইসিই গাড়ির বদলে ইভি কিনে চালানোর খরচটা আগের তুলনায় অনেকটাই কমতে শুরু করেছে। 6.5 মাস হলো আমি গাড়িটা চালাচ্ছি। এই কদিনে আমি 15,000 কিলোমিটার চালিয়েছি, আর এর মধ্যেই আমি আমার পুরনো গাড়িটার তুলনায় প্রায় 1.5 লক্ষ টাকা বাঁচিয়ে ফেলেছি ডিজেলের খরচার হিসেবে। তার মানে আমি যদি গাড়িটা 3 বছর চালাই, তাহলে দেখা যাবে আমি 9 লাখ টাকা বাঁচিয়ে ফেলেছি। এই টাকার অঙ্কটা নেহাত কম নয়। ভারতের মতো একটা দেশে এই সেক্টরে এমন গাড়ি দরকার যা মানুষের চাহিদা এবং দামের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে। ইভির দাম যত কমবে, নতুন এই প্রযুক্তি মানুষের ভরসা তত বাড়াবে। গাড়িগুলো চার্জ করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো যত ভালো হতে থাকবে, ভারত ততই গতানুগতিক আইসিই ভেহিকলগুলোকে সরিয়ে সেগুলোকে ইভি দিয়ে রিপ্লেস করার দিকে অনেকটাই এগিয়ে যেতে পারবে। আমরা এমন ইভি বাজারে আনতে চাইছি যেটা টেকনোলজি ফিচার্সের সাথে দাম আর ড্রাইভিং রেঞ্জের ভারসাম্য বজায় রাখতে পারে। আর এই কাজটা করতে পারলেই আমরা এই দেশে ইভিকে মেইনস্ট্রিম চয়েস করে তুলতে পারবো। ভবিষ্যৎ কিন্তু সত্যি খুব এক্সাইটিং আর ব্রাইট। নেক্সন ইভি তৈরি করার এই গল্পের মধ্যে দিয়ে আমরা নতুন বিপ্লব শুরু হতে দেখলাম। এই রকম পরিবর্তন আনার সুযোগ জীবনে একবারই আসে, যা পুরো পরিবহন ব্যবস্থাকে একেবারে বদলে দেবে। পরিবহন ব্যবস্থায় আনবে বিদ্যুতের ছোঁয়া, দেশকে করবে শক্তিশালী, রক্ষা করবে আমাদের স্বাস্থ্য এবং আমাদের পরিবেশকে।